আমাদের দেশ যারা পরিচালনা করছেন তারা অন্যের হয়ে পরিচালনা করছে, তাদের খুঁটির জোর অন্য জায়গায়, এবং তাদেরকে রক্ষা করার জন্য আরেকটি দেশ প্রচেষ্টা চালাচ্ছে। 15-16 বছর ধরে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, তাদের ইচ্ছা মতো প্রার্থীকে ভোট দিতে পারেনি। এই ইচ্ছা মতো প্রার্থীকে ভোট না দেওয়ার যে মানুষের যে বেদনা, সে বেদনাকেও আপনারা উপহাস করেছেন পিআর এর কথা বলে। বিয়ে হবে কন্যার, তার হলুদ হলো, সবকিছুই হলো, খাওয়া দাওয়া হলো, কিন্তু আসল যে বিয়ে পড়ানো সেটা হলো না, সেটা বাকি আছে, সেটার ব্যাপারে কোনো গুরুত্ব নেই। আর পার্শ্ববর্তী দেশের বাঙালিদের অনুভূতি এক না, তার অনুভূতি হচ্ছে গোটা ভারত জুড়ে। সে জাতীয়তাবাদ অনুভব করে, ভারতীয় জাতীয়তাবাদ। আমি অনুভব করি বাংলাদেশের যে মানে অনুভূতি, বাংলাদেশি যে অনুভূতি, এবং এর যে ভৌগোলিক এলাকার মধ্যে যে রাষ্ট্রটি গড়ে উঠেছে সেই রাষ্ট্রটির অনুভূতি। সেটার চূড়ান্ত সমাধান হয়েছিল 7ই নভেম্বরের বিপ্লবের মধ্যে। কারণ যে এই বিপ্লবটা একদিকে ছিল আমাদের দেশজ অনুভূতি একটা সঠিক সংজ্ঞা দেওয়া, একটা নাম দেওয়া। তিনি জিয়াউর রহমান নাম দিলেন বাংলাদেশি। বাংলাদেশে যারা গণতন্ত্রের নামে, এমনকি স্বাধীনতার নামে রাজনীতি করে স্বাধীনতার মূল স্পিরিটকে, চেতনাকে যারা ধ্বংস করেছে, গণতন্ত্রের মূল স্পিরিটকে ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে এটা ছিল জনগণ এবং মানে সৈনিকদের এক সম্মিলিত বিপ্লব। সেই বিপ্লবের মহানায়ক ছিলেন জিয়াউর রহমান। তো আমরা যখনই এই ধরনের সংকটে পড়ি, তখন 7ই নভেম্বরের চেতনা আমাদের উদ্বুদ্ধ করে, আমাদের 5ই আগস্ট, আমাদের জুলাই আন্দোলন, 2024-এর আমাদের জুলাই গণ অভ্যুত্থান, প্রত্যেকটিতে আমাদের ওই অনুভূতিটাই আমাদের জেগে উঠেছে যে আমরা একটা জাতীয় সংকটের মধ্যে। আমাদের দেশ যারা পরিচালনা করছেন তারা অন্যের হয়ে পরিচালনা করছে, তাদের খুঁটির জোর অন্য জায়গায়, এবং তাদেরকে রক্ষা করার জন্য আরেকটি দেশ প্রচেষ্টা চালাচ্ছে, এবং তারা যখন পরাজিত হলেন সেই দেশে আশ্রয় নিলেন। তো সুতরাং এই পরিস্থিতি হয়েছিল নভেম্বর মানে 1975 সালে। 75 সালে এই অবস্থা হয়েছিল বলে 7ই নভেম্বর ঘটেছে। আবারও তারই আত্মীয় স্বজন, অর্থাৎ 72-75-এ যারা ক্ষমতায় ছিলেন, প্রধান ক্ষমতাধর ব্যক্তির কন্যাই ছিলেন দেশের অবৈধ প্রধানমন্ত্রী। তো তিনি বাপের কায়দায় দেশ চালাতে চেয়েছেন, এবং চালাতে গিয়ে একই বাকশাল, একই গণতন্ত্রহীনতা, একই বাক স্বাধীনতা হরণ, একইভাবে ভিন্ন মতের উপর দলন পীড়ন একইভাবে করেছেন। তার বাবা সেও করেছেন, এবং এগুলো কিছু করেছেন একটা খুঁটির জোরে, যে তাকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ, এবং যা সবার কাছে সুপ্রমাণিত। এরশাদ সাহেব হাসিনার নির্বাচনে যাবে কি যাবে না এটা মানাতে এসছেন, এটা তাকে বোঝাতে এসছেন, সমঝোতা করতে এসছেন ভারতের একজন কূটনীতিক। তাহলে কোথায় আমাদের সার্বভৌমত্ব থাকলো, কোথায় আমাদের স্বাধীনতা থাকলো? এই বিষয়গুলো দিয়ে দেশের মানুষ জেগে উঠে, কিন্তু জেগে ওঠার জন্য তো একটা প্রস্তুতি লাগে, একটা সময় লাগে। তারা ভেবেছে এই জিনিসগুলো, তারা দেখেছে আরে আমার দেশের স্বাধীনতা কোথায়, আমাদের সার্বভৌম দেশ কিনা, এটা নিয়ে মানুষের তো প্রশ্ন জেগেছে বারবার। এগুলো সবকিছু খুব একত্রিত হয়ে এটার মহা বিস্ফোরণ হলো জুলাই, এবং তার পরিণতি ঘটলো 5ই আগস্টে, এবং পালিয়ে গেল ফ্যাসিবাদ, এখান থেকে পালিয়ে গেছে। এখন আমাদের মূল দায়িত্বটা হচ্ছে আমরা এই দেশটাকে ভালোভাবে নির্মাণ করব। এটা তো জনগণের অঙ্গীকার। আপনার জুলাই গণ অভ্যুত্থানে 5ই আগস্টের যে পরিণতি হলো, সেখানে যে বিপুল প্রাণ শক্তি এবং আত্মত্যাগের যে নিদর্শন এদেশের ছাত্র, তরুণ, শ্রমিকরা দেখিয়েছে, এরপরে তো আর কোনো দ্বিধা থাকার কথা নয়, এই নিয়ে তো আর কোনো ধরনের বৈরিতে থাকার কথা নয়। সমস্ত গণতান্ত্রিক শক্তিকে ঝগড়া ঝাঁটি, তর্ক বিতর্ক সবকিছুর মধ্যে দিয়ে একটা জায়গায় উপনীত হতে হবে যে আমরা এই রাষ্ট্রটিকে বিনির্মাণ করব গণতান্ত্রিক চেতনার মধ্যে দিয়ে, এবং তার মধ্যে এই চেতনার মানে মূল ভিত্তি হবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের শক্তিশালী রাখা। এই মূল স্পিরিটটা যদি ঠিক থাকে, তাহলে জুলাই সনদ নিয়ে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কি হবে তা নিয়ে
এত মানে বিবাদ বিসম্বাদ, এটা তো হওয়ার কথা না। এটা আইনি প্রক্রিয়া না হলে হবে না। ভাই, আপনারা যারা এই কথা বলছেন তারা এতই আইন বিশেষজ্ঞ, এতই আইনের অবতার, তাহলে শেখ হাসিনার আমলে যে এত বেআইনি কাজ হলো তখন একবারে মানে বুক চিটিয়ে আরো ভালো করে দাঁড়ালেন না কেন? এখন যারা এই কথাগুলো বলছেন, আপনার বিদ্যুৎ খাতে লুটপাট করার জন্য বিদ্যুতের দায় মুক্তি আইন করেছিলেন, বিবৃতি দিয়েছিলেন, সেদিন কেন তীব্র গতিতে রাস্তায় নেমে আসে? ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার আইন ইত্যাদি আইন, যে কালো আইনগুলো করা হলো, তো এই কালো আইনগুলোর বিরুদ্ধে তীব্রভাবে সেদিন দাঁড়ালেন না কেন? দায় সারাভাবে দুই একটি কথা বলে চলে গেলেন। আজকে জিরাজ সনদের আইনি ভিত্তি দিতে হবে, তা না হলে নির্বাচন হবে মানে 2029 নির্বাচন হবে বলছেন। এখন রাজনৈতিক দলেরই একজন নেতা এই কথা বলছেন। বাবারে, আপনার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন থেকে জনগণ বঞ্চিত 15-16 বছর ধরে। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, তাদের ইচ্ছা মতো প্রার্থীকে ভোট দিতে পারেনি। এই ইচ্ছা মতো প্রার্থীকে ভোট না দেওয়ার যে মানুষের যে বেদনা, সে বেদনাকেও আপনারা উপহাস করেছেন পিআর এর কথা বলে। পিআর এ তো কোনো প্রার্থী থাকবে না, সেটা নিয়ে আপনারা কয়েকদিন হইচই করলেন। এখন জুলাই সনদ এর আইনি ভিত্তি দিতে হবে, আইনীকরণ করতে হবে, দিতে হবে। তাহলে আপনি আসল কাজটা করবেন কখন? আপনি কি বলে বিয়ে হবে কন্যার, তার হলুদ হলো, সবকিছু হলো, খাওয়া দাওয়া হলো, কিন্তু আসল যে বিয়ে পড়ানো সেটা হলো না, সেটা বাকি আছে, সেটার ব্যাপারে কোনো গুরুত্ব নেই। তো ঘটনা হলো এটাই যে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আগে আইনীকরণ করার জন্য যে বৈধ পন্থা পার্লামেন্ট, সেই পার্লামেন্ট আগে রচিত হতে হবে। সেই পার্লামেন্ট নির্বাচন আগে হওয়া উচিত অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে। আপনি আইনীকরণটা করবেন কিভাবে? তাও আবার গণভোটের প্রশ্ন আসলেও সবাই রাজিও হলেন। এখন বাস্তবায়ন নিয়ে নভেম্বর না ওই দিন, এটা কেন ভাই আগামীটা করতে চাচ্ছেন কেন? মানে সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আসল যে উদ্দেশ্য, যেটার জন্য এত সংগ্রাম, এত আত্মদান, এত রক্তপাত, সেটাকে আপনারা পিছিয়ে দিতে চাচ্ছেন। অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন, যে আইনি কাঠামো তৈরি করার, যে কোনো একটি আমরা যে নতুন যে আইন করব তার একটা বৈধতা দেওয়ার জন্য, এবং যারা আইন করার জন্য বৈধ যে প্রতিষ্ঠান সেটি নির্মাণ না করে আপনারা যাচ্ছেন অন্য পন্থায়, ঘোরানো ফেরানো পন্থায়। তো যদি দুটো একসাথে হয় তাহলে ক্ষতি কি? আপনারা যেটা আইনি মানে বৈধতা চাচ্ছেন, তো সেটা একই সাথে হলো, তাহলে আরো বেশি বাধ্যবাধকতা থাকলো। যারাই ক্ষমতায় আসবেন তারা জুলাই সনদকে আপনার এটার মানে আইনীকরণ করা, আইনে রূপ দেওয়া, সেটা সর্বোচ্চ যে আইন, সংবিধান হোক বা প্রচলিত যে আইন, পার্লামেন্টারি অ্যাক্ট হোক, সব জায়গায় তখন মানে কাজে লাগানো যাবে। কিন্তু এই বিলম্ব করার কোনো কারণ নেই, এবং এই কারণের জন্য আজকে আমরা দেখছি যে ওত পেতে থাকা স্বৈরাচার, পতিত স্বৈরাচার, ফ্যাসিবাদের উত্থানের আওয়াজ পাচ্ছি আমরা, তাদের গলার আওয়াজ পাচ্ছি অডিও ভিডিও বিভিন্ন মাধ্যমে, এবং সেটা আরো তীব্র, আরো 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 খুব হিংস্র কায়দায় এই কথাগুলো বলা হচ্ছে। লকডাউন, কিসের লকডাউন? কাল লকডাউন, 13 তারিখ লকডাউন বলা হচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করা হচ্ছে। টাকার তো অভাব নেই তাদের। বাংলাদেশ ব্যাংকের টাকা, জনতা ব্যাংকের টাকা, সোনালী ব্যাংকের টাকা, বেসিক ব্যাংকের টাকা, পদ্মা সেতুর টাকা, ফ্লাইওভারের টাকা, টাকার তো অভাব নাই। সব টাকা তো আর পাচার হয়নি, ভিতরে আছে। সেই টাকা দিয়ে বোমা বানানো তো কোনো কঠিন ব্যাপার নয়। বোমা বানাচ্ছেন, গাড়িতে আগুন দিচ্ছেন। এখানে দুইটা জিনিস প্রমাণিত হয়েছে। একটা হচ্ছে যে তাদের অমানবিক নিষ্ঠুরতার যে চেহারা, সেটা অনেক আগে থেকেই তাদের মধ্যে ছিল। রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে সেই যে বিভিন্ন ধরনের বাসে আগুন, তারপরে মানুষ পুড়িয়ে মারা, এই যে একটা কথা
বিরোধী দলের উপর চাপাতো, বিরোধী দলের ঘাড়ে চাপাতো। কিন্তু আমরা নানাভাবেই তখন বলেছি যে না, এটা সরকার করিয়ে বিরোধী দলের উপর এটা চাপাচ্ছে, এবং তার প্রমাণও আমরা দিয়েছিলাম। কুমিল্লায় বাসে আগুনের, তারপরে রংপুরে বাসে আগুনের, ঢাকাতে বিভিন্ন ঘটনা, বিহঙ্গ বাস, আওয়ামী লীগের নেতা, সেটা পুড়ে গেল, সব বাস থাকলো। এটা যে তারা পরিকল্পিত ভাবে করতো তার প্রমাণ হচ্ছে আবার আপনি 2-3 দিন দেখবেন বাসে আগুন দেওয়া হচ্ছে, এবং একজন বাস চালক তাকে আগুনে পুড়িয়ে মারা হলো। মানুষ, তার পরিবারে আর কেউ নাই। বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা ধার করে সে একটা কোন রকমের টিন শেড একটা বাড়ি তৈরি করেছে। এখন যে টাকা সে লোন নিয়েছে, সে টাকা পরিশোধ করারও আর কেউ থাকলো না। একটা কিশোর টাইপের একটা ছেলে, সে গাড়ি চালাতো, গণ পরিবহন একটি গাড়ি, মিনি বাস অথবা বাস, পুড়িয়ে মেরে দেওয়া হতো। এবং বিভিন্ন জায়গায় এই জিনিসটা পাওয়া হচ্ছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, 2-1টা মিডিয়া এই নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি ফলাও করে প্রচার করছে। এরা কারা? 2-1টা মিডিয়া, আমি সবার কথা বলবো, তারা ফলাও করে প্রচার করছে। এরা আইনের আওতায় আসতে পারে না। আজকে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারকে সমস্ত আন্দোলনের শক্তি তাকে সমর্থন করেছে। তো নিষিদ্ধ ঘোষিত অথবা স্থগিত একটি রাজনৈতিক দল, সেই দলের মানব বিধ্বংসী, হিংসাশ্রয়ী, প্রতিহিংসা পরায়ণ, নিষ্ঠুর কর্মসূচির কথা মিডিয়াতে ফলাও করে প্রচার করা হচ্ছে। সুতরাং মানে যে নেটওয়ার্ক, চক্রান্তের নেটওয়ার্ক, শুধু ফ্যাসিবাদের সাথেও নয়, ফ্যাসিবাদ এটার হচ্ছে মূল পরিকল্পনাকারী, কিন্তু এর সাথে আরো বিভিন্ন শক্তিকে তারা অন্তর্ভুক্ত করেছে। এ সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। একজন মহিলা, তিনি প্রধানমন্ত্রী হলেন, জোর করে ক্ষমতায় থাকলেন, যে মুগ্ধ, যে পানি চায়, পানি লাগবে বলে চিৎকার করছে, তাকে হত্যা করলেন। তার এই আর্তচিৎকার, তার এই মানে আবেদন তৈরি করা, তার বাণী প্রচারিত হলো, তারপরেও যে নারীর হৃদয় গলে না একজন মহিলা হয়েও। আবু সাইদ বুক চিতিয়ে দাঁড়িয়েছে গুলি বরণ করতে, তার সেই মহিমান্বিত মৃত্যুকেও পরেও যে মহিলার হৃদয় গলেনি, সেই মহিলা জন্য এবং তাদেরকে পুনর্বাসনের জন্য, তাদেরকে ফিরিয়ে আনার জন্য ভেতর থেকে কারা কারা কাজ করছে, কারা কারা চেষ্টা চালাচ্ছে। আর সরকারি এতদিন নীরব নিশ্চুপ বসে থাকলেন কেন? সরকারের ভিতরেই ভূত আছে, আমি এটা নিশ্চিত। আমরা বারবার বলেছি, কিন্তু আমরা দেখেছি সরকারের ভেতর থেকে মানে আসল শত্রুপক্ষকে চিহ্নিত না করে বরং তারা বিএনপির বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করে গেছে। আমরা দেখেছি কেউ কেউ, আমি সবার কথা বলবো, অনেককে নানা ধরনের বিরূপ মন্তব্য করেছেন, নানাভাবে নাজেহাল করা, হয়রানি করা, অবহেলা করা, এইটা আমরা দেখেছি। এটা না করে সমস্ত গণতান্ত্রিক শক্তি কমপক্ষে ন্যূনতম কয়েকটি পয়েন্টে একত্রিত হয়ে আমরা যদি অগণতান্ত্রিক শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি সবাইকে আমরা প্রতিরোধ করতে পারতাম, তাহলে আমরা এই দেশটিকে একটি সুন্দর জায়গায় উপস্থাপিত করতে পারতাম। আমাদের দেশের উন্নয়ন, উৎপাদন, আমাদের গণতন্ত্রের বিকাশ এবং আমাদের একটি মানে আধুনিক একটি রাষ্ট্রে পরিণত করার আমাদের যে ভাবনা, যেটা 5ই আগস্টের চেতনার মধ্যে দিয়ে, জুলাই বিপ্লবের মানে চেতনার যেটি তৈরি করেছে, সেটি বাস্তবায়ন অত্যন্ত সহজ। সেটি না করে যার যার ইন্টারেস্ট নিয়ে বিভিন্ন মানে রাজনৈতিক দল তাদের ইন্টারেস্ট নিয়ে কাজ করতে শুরু করে দিলেন। 5ই আগস্টের পরপরই বলে দিলেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দেব। ভাই, এত রক্তপাত, এত কিছু করার পরে আপনারা ক্ষমা করে দেবেন? এই তখন থেকেই বোঝা গেল যে একটা কোথাও গভীর একটা বোঝাপড়া আছে। পার্শ্ববর্তী
মানে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন, তাদের করতে চান করবেন, কিন্তু তাদেরকে ক্ষমা করে দিবেন কেন? যারা অপরাধ করেছে, আমরা আবারও শুনেছি যে তাদের কোন কোন অফিসার গুলি করে মাথায় ফিনকি দেওয়া রক্ত না দেখলে পরে তার নাকি ঘুম হতো না। আয়না ঘর থেকে শুরু করে বিভিন্ন যে মানে নির্যাতনের ছবি আমরা প্রতিদিন দেখছি এবং যে কাহিনী, লোমহর্ষক কাহিনীগুলো শুনছি, তাতে অপরাধীদের বিচার হবে না? ক্ষমা করে দিবেন? এই 5ই আগস্টের পরে আমরা সেই ঘটনাগুলো আমরা দেখলাম। করতে করতে কি হলো, যে মূল যে বৈপ্লবিক চেতনা, গণতন্ত্রের বিপ্লব 5ই জুলাই, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বিপ্লব হচ্ছে জুলাই, 5ই আগস্ট, মানুষের মত প্রকাশের স্বাধীনতার দিবস হচ্ছে 5ই আগস্ট। সেই চেতনাকে ধীরে ধীরে ম্লান করার প্রচেষ্টা চলছিল এবং এখনো চলছে। যাই হোক, এখনো যতটুকু সময় আছে, অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি যতটুকু সমর্থন, তারা মানে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত নন, কিন্তু একটা আইনি প্রক্রিয়ায় তারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং যেখানে গণতন্ত্রকামী রাজনৈতিক দল তাদেরকে সমর্থন করছে। তো এইটাকে কাজে লাগিয়ে একটা সুন্দর এই অন্তর্বর্তীকালীন সময়ের একটা সুন্দর ব্যবস্থা বা দিক নির্দেশনা দিয়ে যেতে পারতেন ডক্টর ইউনূস সাহেবের সরকার। কিন্তু প্রতিদিন আমরা দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি। প্রতিদিন আমরা দেখছি যে সিন্ডিকেটের কথা আওয়ামী লীগের আমলে আমরা বলেছি, আপনার খাদ্য সিন্ডিকেট করা, বিভিন্ন পণ্যের উপর সিন্ডিকেট করা, তার তো কোনো অংশে কমেনি। খাদ্যদ্রব্যের দাম তো যে খুব একটা কমেছে তা তো নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে আরো বেড়েছে। তো এগুলো তো হওয়ার কথা ছিল না। যারা সিন্ডিকেট বাসদের তো বাংলাদেশ ছেড়ে ভয়ে পালিয়ে যাওয়ার কথা, অপরাধীত্ব পালিয়ে যাওয়ার কথা। তাহলে আবার কেন এলাকায় এলাকায় আপনার মাফিয়া গডফাদাররা, শীর্ষ সন্ত্রাসীরা তারা অবস্থান নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে? এটা তো একটা সুস্থির গণতন্ত্রের চর্চা করার জন্য এটা ইতিবাচক পরিবেশ নয়, এটা সম্পূর্ণরূপে একটি মানে নেতিবাচক একটি পরিবেশ। যদি সমাজের অভ্যন্তরে আপনার সমাজ বিরোধীরা, পান্ডা সান্টা সন্ত্রাসীদের রাজত্ব যদি, চাঁদাবাজদের রাজত্ব যদি অব্যাহত থাকে, তাহলে তাতে আমরা গণতন্ত্রের যে ইমারত তৈরি করব, সেই ইমারতটা তৈরি হবে না, বরং ফাউন্ডেশনের সাথে সাথে সেটা ধসে পড়ে যাবে।